সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়েছে। নতুন নিয়োগেও কিন্তু এবার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এসএসসি 2025 সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনটাই দাবি করছেন মামলাকারীরা। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন রয়েছে মামলা শুনানি। এসএসসি 2025-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ হয়েছে নতুন বিধিতে। নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে, 35 থেকে কমিয়ে করা হয়েছে 10, এবং তার পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর রাখা হয়েছে। আমরা সারা জীবন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা এমএ বা বিএড করলাম, এটা তো আমাদের সারা জীবনের পরিশ্রম। এটা একাডেমিক একটা হিউজ মার্কস ছিল 35 মার্কস, সেটাকে কমিয়ে 10 করে দেওয়া হলো, 10 করে দেওয়া হলো। এবং কোথায় মার্কসটা বাড়ানো হলো? ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের মার্কসটা বাড়ানো হলো। এটা তো কাম্য নয়, এটা আমরা চাইছি না। যারা শিক্ষকতা করে তাদের জন্য একাডেমিক যে মার্কসটা, আমরা মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত, এই মার্কসটা কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনটা 35 থেকে কমিয়ে 10 করে দেওয়া হলো। তাহলে আমাদের এতদিনের যে পরিশ্রমের ফল, সেটা পুরোপুরি 25 নাম্বার সেখান থেকে আমাদের হাত থেকে চলে গেল। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম কি বললেন দেখুন। আগের রুলসে বলা ছিল যে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 90 নম্বরের ভিত্তিতে, এবং সেটা 1:1.4 রেশিওতে। বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 70 নম্বরের ভিত্তিতে, সেটা 1:1.6 রেশিওতে। অর্থাৎ জোন অফ কনসিডারেশনটাকে এনলার্জ করা হলো, বরাদ্দকৃত নাম্বার কমানো হলো, এইভাবে অল্টার করা হয়েছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা হওয়া উচিত নয়। তাই নতুন নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে এবং রুলও চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, এবং পরবর্তী শুনানি হবে। আমি শীর্ষেন্দুদার কাছে নির্দিষ্ট করে দুটো জিনিস জানতে চাইবো। প্রথম, রাজ্য সরকার শুরু থেকেই বলছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারা কিন্তু সেই নির্দেশ মতো চলবে। তাহলে সেখানে 2016 বিধি অনুযায়ী 2025-এর পরীক্ষা নিতে হবে, সুপ্রিম কোর্ট বলেছিল। তাহলে সেই বিধি বদল কেন করা হলো? এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? এবং দ্বিতীয় প্রশ্ন, এই যে মামলাকারী যারা মামলা করেছেন তারা হচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা যে ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা যে দাবিটা করছেন সেটাই বা কতটা যথাযথ? যে অযোগ্যদের বাতিল করা হোক, তারপরে রিপ্যানেলিং করা হোক, তাহলে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। কিন্তু আগেই তো বলে দেওয়া হয়েছে চাল কাঁকড় আলাদা করা যায়নি, সেই কারণে গোটা প্যানেল বাতিল। তাদের এই অংশে তাদের দাবিটা কতটা যুক্তিযুক্ত? যে অযোগ্যরা রয়ে গেছে তাদের আবার পিছনের দরজা দিয়ে যাতে নেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার আবার করছেন। শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে দুর্নীতি করছেন, সেটা ভাবুন রাজ্যে কোন জায়গায় নিয়ে গেছেন। আজকে সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছেন অর্ডারে যে 2016 নির্দেশিকা অনুযায়ী 2025-এ নিতে হবে। কেন আপনি করলেন? শিক্ষাগত যোগ্যতায় শিক্ষক হবে না, সেই জন্য 35 থেকে 10 নম্বর কমিয়ে দিলেন। আগে ইন্টারভিউতে 100 জন যদি দরকার হয় তাহলে 160 জনকে ডাকা হতো, আর এখন 140 জনকে ডাকা হচ্ছে। এই জায়গাতে আপনারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আপনি নিয়োগ পদ্ধতিতে একটা অন্যরকম করছেন। আজকে টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর, তাহলে 90 একজনটা পরীক্ষা দেবে আর 100তে একজনটা পরীক্ষা দেবে। তাহলে কিসের জন্য? কেন হবে? 44,000 যদি পরীক্ষা দেয়, 44,000 যে সিট হতে, তাতে যদি 44 লক্ষ পরীক্ষা দেয়, তাহলে হাফ কিছু জন 90-এ পরীক্ষা দিচ্ছে, তারা 10 এগিয়ে রইল। আর যারা 100তে পরীক্ষা দিচ্ছে, একই পরীক্ষা আজকে ডেমনস্ট্রেশনে 10 নম্বর হয়ে গেল। কিসের জন্য হবে? 55 যেটা ছিল সেটা 60 হয়ে গেল লিখিত পরীক্ষা। এগুলো তো করেনি। নিয়মগুলো এক থাকতে হবে, যেহেতু কারণ থাকতে হবে। কারণ 2016 পুরো প্রসেসটা তাকে বাতিল করা হয়েছে। সেই প্রসেসটা বাতিল যখন হয়েছে, তখন সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছিল যে এই পদ্ধতিতে, এই প্রসেসেই পরীক্ষাটা নিতে হবে। কারণ ওরা পরীক্ষা দিচ্ছে, আজকে 11,000 হোক, 16,000 হোক, তারা তো পরীক্ষা দিচ্ছে, তাদের তো বয়স সীমাটা বাড়ানো হয়েছে। তা সেই জায়গাতে তারা যখন পরীক্ষা দিচ্ছে, সেই একই পদ্ধতিতে দিতে হবে। তাদের যখন 35টা, সেটা 10 হয়ে যাবে কেন? 10 নম্বর এক্সপেরিয়েন্স থাকবে কেন? এই বিধিটা বদল কেন? কেন 100তে পরীক্ষা দেবে আরেকজনটা?
এইগুলো তো পদ্ধতিগুলো মানা যায় না। বেশ, আমি দেবনারায়ণ বাবুর কাছে যাই। দেবনারায়ণ বাবু, কোথাও এ রাজ্যে মেধার মান যাচাইয়ের ক্ষেত্রে বারবারই রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়ছে। দেখুন, একেবারে সেই আশফাকুল্লাহ নাইয়াদের কথা যদি বলা হয়, সেই কাউন্সিলিং হলো, এক জায়গায় পোস্টিং পেলেন, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। মেধা নিয়ে কি কোথাও রাজ্য সরকারের আপত্তি আছে? এখানেও মেধা যাচাইয়ের ক্ষেত্রে যোগ্য চাকরিহারারা তারা প্রশ্ন তুলছেন যে আজকে রাজ্য সরকার এতদিন পর্যন্ত প্রতিশ্রুতি দিয়ে এলো যে তারা যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছেন। পরীক্ষার যখন নিয়মবিধি চালু হচ্ছে, প্রথম কথা বিধিতে বদল করা হলো, এবং দ্বিতীয় কথা তারা বলছেন প্রথমত ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে তাদেরকে কম্পিট করতে হবে, এবং তারপরে কিন্তু সেই এক্সপিরিয়েন্সের 10 নম্বর তারা পাবেন। সেক্ষেত্রে বেশিরভাগ পোর্শনটাই কিন্তু নাম্বার সিস্টেমের এখন এসএসসির হাতে চলে গেল, পুরোটাই কিন্তু মেধার ভিত্তিতে নয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার এই এক কথা, এটা কিন্তু আগে ছিল 2012-তে ছিল, সেখানে এক্সপেরিয়েন্সে 5 ছিল আর ডেমোতে 5 ছিল, সেটা ডবল করা হলো 5 থেকে। এই হলো ব্যাপারটা। আচ্ছা, এতে সুবিধাটা কার হবে? ওই 15,200 সামথিং, এরা 10 থেকে শুরু করবে আর ডেমোতে আর 10 পাবে। এদের ছাড়া আর কারো কিন্তু সুবিধা হবে না। প্রশ্ন হচ্ছে এই ছাড়া, তার মানে এই 15,000 সামথিং তারাও মনে করছেন না যে খুব সুবিধা তারা পাবে। সেটা তারা বললেও এটা থেকে তারা নেই। বলুন। প্রশ্ন এই হলো এই সুবিধাটা। এখন প্রশ্ন হচ্ছে এই শীর্ষেন্দু বাবুরা, মানে এদেরকে নিতে দেব না। আরে এদের না নিতে দিলে না এদেরকে নিতে দেব না। না 15,200 লোককে এদের মধ্যে নিতেই দেব না। এদের এতে সুবিধাটা পাবে কারা? এতে সুবিধাটা পাবে কারা? যারা 15,000, যারা নন টেন্টেড, তারাই তো সুবিধা, এছাড়া অন্য কেউ কিন্তু পাবে না। প্রথম কথা হচ্ছে শীর্ষেন্দু তাদের কোনো ব্যক্তিগত সুবিধা, ব্যক্তিগত স্বার্থ আছে কিনা আমি জানি না, কিন্তু এখানে আমার একটা এক সেকেন্ড প্রশ্নটা শুনুন, আপনি আমার প্রশ্নটা শুনুন। এই যে 10 নম্বর যেটা দেওয়া হবে এক্সপিরিয়েন্স বাবদ, এটা কি সুপ্রিম কোর্ট বলেছে? সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। রাজ্য সরকার বলেছে, রাজ্য সরকার কি? রাজ্য সরকার এই সরকার 2012-তে যে পরীক্ষাটা হয়েছিল তাতে এক্সপেরিয়েন্স পাচ্ছে। এই ঘটনাটা একদম আলাদা। 2012 2016 কম্পারিজন হবে না। 2016 গোটা প্যানেল বাতিল হয়েছে। কোর্ট উইল ডিসাইড এক্স্যাক্টলি। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে 2016 যা নিয়ম ছিল পরীক্ষা ওইভাবেই নিতে হবে। বেশ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি গতকাল কি বললেন এই মামলা চ্যালেঞ্জ হওয়ার পর? দেখুন একবার। মামলা হবে এটা ছিল অবধারিত। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরা। তন্ময়বাবু, আমার খুব সাধারণ মানুষ হিসেবে একটা কোয়ারি আছে, সেটা হচ্ছে রাজ্য সরকারের এসএসসি। এক এক সময় দেখা যায় যে রাজ্য সরকার বলে এসএসসি একটা অটোনমাস বডি, কিন্তু রাজ্য সরকারের ভূমিকাটা কি তাই? যখন ভাতার কথা বলা হয়, রাজ্য সরকার নিজের রাজকোষ উপুড় করে তাদেরকে ভাতা দেয়। কাদেরকে ভাতা দেওয়া হচ্ছে? যখন গোটা প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে, এমন দুর্নীতি হয়েছে যে উইথ ইমিডিয়েট এফেক্ট সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিচ্ছে, তাদেরকে রাজ্য সরকার আজকে আমার আপনার করের টাকায় ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হলো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এসএসসি একটা অটোনমাস বডি হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে কবে গেজেট নোটিফিকেশন জারি হবে সেই দিনক্ষণ কিভাবে ঘোষণা করতে পারেন? দায় কি তাহলে মানে রাজ্য সরকারই নিয়ে নিল? দেখুন, এটা নিয়ে আর বলার প্রয়োজন পড়ে না, এই জন্য যে আপনি জানেন যে পার্থ চ্যাটার্জি আজও জেলে আছেন, তিনি হচ্ছে মন্ত্রী, তিনি এসএসসির কেউ ছিলেন না। সুতরাং এখানে হচ্ছে এই তৃণমূল সরকারই পুরো এসএসসিকে নিয়ন্ত্রণ করে এবং তাদের কথা মতন এসএসসি চলে। এবার এইখানে দেখুন, এখানে কিন্তু যারা কোর্টে গিয়েছেন তারা হচ্ছে বলছেন যে আমরা যোগ্য, অযোগ্যরা ঢুকে যাওয়ার জন্য আমরা চাকরিটা পাইনি। এবার তাহলে দেখুন, এখন যদি এই 10 আর 10 20 যে একটা এই ডেমনস্ট্রেশন আর প্লাস হচ্ছে এই অভিজ্ঞতা, তারা তো শূন্য পাবে একদম। তাহলে তারা আজকে, কারণ তারা তো চাকরি পায়নি, তাহলে সেক্ষেত্রে এই সরকার এরকম করলো কেন? এই সরকারের করার একটাই উদ্দেশ্য, দেবনানন্দ যেটা বললেন যে ওই 15,000 যারা আন্দোলন করছিল তাদেরকে একটু থামিয়ে দেওয়া। এই দেখো, তোমাদের জন্য আমরা এটা করে দিলাম। কিন্তু আমরা প্রথম থেকেই বলেছিলাম, যেদিন থেকে নোটিফিকেশন হয়েছে, যে এটা কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হবে এবং এখানে কোনো আইনজীবীর দোষ নয়, কারণ কোর্টে যারা যাচ্ছেন তারা হচ্ছে ওই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি পায়নি, তারা কোর্টে যাচ্ছেন। সুতরাং আইনজীবীর কোনো অভাব নেই।
দেবনন্দকেরা বলবো একদম যারা দিয়েছেন তারা একেবারে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থী। একদম দেবরাম বাবু বলুন। না, আমার প্রশ্ন তা না, যোগ্যরা আচ্ছা কারা যাচ্ছে? যারা ফ্রেশার তারা যাচ্ছে, যারা ওয়েটিং লিস্টে ছিল তারা যাচ্ছে। এটা হচ্ছে যারা যোগ্যরা waiting যায়নি। list এ তারা। যোগ্যরা এখানে আর যারা waiting list এ আছে তারা এই যে 15,000 ঠিকই, ঠিকই, কিন্তু 15 আমি 15,200 চাকরি যায়নি। 15,000 আমি কি বাজার বাড়ি গেছে? শীর্ষেন্দুদা ক্লিয়ার করুন। শীর্ষেন্দুদা এক সেকেন্ড, আইন যদি বলবেন, আইন যদি বলবেন। এটাও নেওয়া যাবে না। আপনারা তো এই সেই, যোগ্য এটা অযোগ্য বোঝা লিস্টই যাচ্ছে দেননি। তাদের আপনারা বলছেন কি 15,200 চারজনের আপনারা বলছেন কি এরাই এটা যোগ্যরা কাজ যাচ্ছে, যোগ্যরা যাচ্ছে না অযোগ্যরা যাচ্ছে? হ্যাঁ, আপনারা তো যোগ্য জানবেন যোগ্যের তো। লিস্টই দেননি, হ্যাঁ। সেটা ছাড়ুন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিকে যখন পরীক্ষা দেন 5 নম্বর কাউকে এগিয়ে রাখেন? এগিয়ে তো রাখেন না। যারা 44,000-এর ভেতর 44 লক্ষ হোক 40 লক্ষ হোক পরীক্ষা দিচ্ছে, সুপ্রিম কোর্ট দুটো জিনিসের রিল্যাক্সেশন দিয়েছিলেন, বয়সে, আর বলেছিলেন যে এই যে 13,000 কি 11,000 এরা শুধু পরীক্ষা দিতে পারবে। তাদের তো বলেনি যে 10 নম্বর দিতে পারবে, তারা না পাক, বলেনি। তারা না পাক, এটাই আপনারা আমরা করছেন চাই। এটা, আপনারা গুলিয়ে দিচ্ছেন। আপনারা চান যে ভালো হোক, আপনারা চান না যে না পাক, এই এই কথাটা এইটা হলো সত্যি। আপনারা চান যে মামলা এইটাই হলো হোক, এই রাজনৈতিক প্রতিহিংসার কথা কিন্তু শাসক বারবারই বলছে। বেশ, একবার আপনাদের দেখিয়ে দিই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পরপর তাদের এই প্রসঙ্গে কি বক্তব্য। এসএসসি নিয়ে রাজ্য সরকারের এখনো পর্যন্ত যা অবস্থান, সেই অবস্থান অত্যন্ত ঘোলাটে এবং বিষয়টিকে আরও দিন দিন কমপ্লিকেশন করা, অর্থাৎ কমপ্লিকেটেড করে দেওয়া, সেই চেষ্টা রাজ্য সরকারের তরফে হচ্ছে। প্রথমত, আপনি যদি অযোগ্যদেরকে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে যে 22 লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল, তা যারা পরীক্ষা দিয়ে চান্স পায়নি ধরা হচ্ছে, আর যারা অযোগ্য, যাদেরকে কোর্টের ভাষায় টেম্পটেড বলা হয়েছে, তাদের মধ্যে তো আইনত কোনো পার্থক্য নেই, এরাও অকৃতকার্য হয়েছিল, আর যারা টেম্পটেড তারাও অকৃতকার্য হয়েছে। তো অকৃতকার্যদেরকে যদি দিতেই হয় তাহলে তো 22 লক্ষ লোক টাকা পাওয়ার উপযুক্ত। এই বিষয় যেমন আছে, প্লাস নতুন যে নিয়ম করা হয়েছে সেই নিয়মে 10 নম্বর 10 মার্কস অভিজ্ঞতার জন্য দেয়া হয়েছে। অথচ কোর্টের যে রায়, সেই কোর্টের রায়ে নতুন করে নিয়ম কানুন তৈরি করার কোনো কথা কিন্তু কোর্ট বলেননি। অতএব পুরো বিষয়টি আমার মনে হয় এসএসসি এবং রাজ্য সরকার আবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কোর্টের সামনে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জট খুলতে চাইছেন, আর যারা চাকরিহারাদের চোখের জলের উপর রাজনীতি করতে চান, বিরোধী রাজনীতি করতে চান, তারা জট পাকাতে যাচ্ছেন। এসএসসি নিয়োগ বিধি নিয়ে যেমন আপত্তি রয়েছে, তার পাশাপাশি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্ত কিন্তু কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, মামলা হয়েছে। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের রাজ্যের যে আর্থিক সাহায্যের ঘোষণা হয়েছে 25,000 টাকা প্রতি মাস এবং 20,000 টাকা প্রতি মাসে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার মামলা হলো। 9 জুন রয়েছে শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি ঘোষণা করেছিলেন। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। আইনজীবী ফেরদৌস শামীম কি বলছেন দেখুন। এটা পুরো পদ্ধতি, সেই পদ্ধতিটি ত্রুটিযুক্ত ছিল, দুর্নীতিপূর্ণ ছিল, পদ্ধতিটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেই পদ্ধতি থেকে যারা বাতিল হয়ে গেল তাদেরকে আবার আপনি ইন্টারিম রিলিফ দেবেন জনগণের করের টাকা, অথচ যারা বঞ্চিত হলো, প্রকৃত বঞ্চিত, যারা দুর্নীতি না হলে চাকরি পেতে পারত, তাদেরকে মাসে 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে না। আইনের চোখে এটা বৈধতা কখনোই পেতে পারে না। চন্দনদা দেখো, পরিষ্কারভাবে একটা জিনিস প্রমাণিত যে মেধাকে আইডেন্টিফাই করার কথা তোমরা বলছিলে না, ইনফ্যাক্ট সেই মেধাকে আইডেন্টিফাই করছে অ্যাবসলিউটলি কারাপ্ট মাইন্ডগুলো।
আমি বারবার তোমাকে যেটা বলছি, কুসুমিতা তোমার মনে থাকতে পারে আমি বলেছিলাম ঠিক এইরকম একটা সিকোয়েন্সে যে এই ধরনের মেধার ডিফাইন্ড যেখানে এক্সামিনেশন শুড বি অলওয়েজ 0/0, একদম। অর্থাৎ বেস থেকে। যদি সেটা না হয় ভবিষ্যতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকবে। আমরা প্রথম দিন বলেছিলাম যেদিন 30 তারিখ একদম বিধি যখন সামনে দ্য এলো, একদম। ডেফিনেশন অফ এক্সামিনেশন হ্যাজ টু বি জাস্টিফাইড। এটা ডেফিনেশন হ্যাজ টু বি জাস্টিফাইড ফ্রম দ্য বেস অফ দি মেরিট। তুমি যদি সেখানে কাউকে 5, কাউকে 8, কাউকে 10 এগিয়ে রাখো, তাহলে এটা জেনারেলি ওই একই প্ল্যাটফর্মে সে এক্সামিনেশনটা হয়, চ্যালেঞ্জড হবে। এটা বোঝবার মতো মেরিট এদের নেই, এটা আমি বিশ্বাস করি না। বাট কারাপশান আছে, সেই কারাপশান থেকে অন্য কিছু ভাবনা আছে, যে ভাবনা আজকে আবারও নতুনভাবে প্রশ্ন তুলে দিল। দ্বিতীয় প্রশ্নটা আরও মারাত্মক। এখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তুমি যে 10 মার্কস বা 10 and 10 এই যে এগিয়ে রাখা হলো, তোমাকে বুঝতে হবে যে আজকে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে এই 20 মার্কসেরও তো কোনো গ্যারান্টি নেই, তাকেও তো জাস্টিফাই করবে। এবার বাদবাকি 80 মার্কসে এরা নিজেরাই বলছে এই মুহূর্তে তারা কম্পিটেন্ট নন, অর্থাৎ জাস্টিফিকেশনে অন্য মেথড দরকার। তা না হলে তারা কম্পিট করতে পারবে না। এই গত 10 বছর ধরে আবার নতুন ক্যান্ডিডেটরা চলে আসা, একটা এক্সোডাস সংখ্যা যারা পরীক্ষা দেবে তাদের সাথে এরা কম্পিট করতে নাও পারে। মানে কমপ্লিট ইনজাস্টিস বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই। একদম। আমি সংক্ষেপে মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাব। মিস্টার চট্টোপাধ্যায়, প্রথমত 9 বছর পর একটা পরীক্ষা হতে চলেছে যার মধ্যে একটা গোটা প্যানেল বাতিল হয়েছে, এত হাজার হাজার মানুষ যারা পথে বসে রয়েছেন তারা সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেট, তা সত্ত্বেও কিন্তু স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গেল। এসএসসি কোনোভাবে নিজেদের গা থেকে এই কলঙ্কের কালিমা মুছতে পারছে না, কেন? দেখুন, ফান্ডামেন্টাল পয়েন্টটা কিন্তু কেউ রেজ করলো না। সুপ্রিম কোর্ট কোনো, যে আপনি যদি পড়েন ঠিক মতো, কোনো জায়গাতে বলেনি, বলেছে 2016টাকে তুমি রিকনসিডার করো, কিন্তু বলেনি নতুন কি রিক্রুট করবে না করবে। সুপ্রিম কোর্টে কোনো গাইডলাইন নেই। সুপ্রিম কোর্ট তুমি কী করবে, তুমি এসএসসি তুমি গাইডলাইন করো। কথাটা ছিল 2016 টেন্টেড অ্যান্ড আনটেন্টেড, এদের নিয়ে কী করবে, এসএসসি কী ডিসিশন নেবে, কী পদ্ধতিতে দেখে করবে, সেটা নিয়ে করা। যেখানেই গণ্ডগোলটা লেগেছে, এখন আপনি দুটো জিনিসকে মিলিয়ে দিলেন। যারা নতুন, যারা ফ্রেশ যারা রিক্রুট হবে তারা একটা হচ্ছে যারা 15 থেকে 16,000 যেসব যারা অলরেডি এক্সপিরিয়েন্স টিচার, তাদের ক্ষেত্রে কী হবে, দুটোকে মিলিয়ে দিয়ে আপনি এই যে এখন লিগ্যাল কমপ্লিকেশন যেটা হয়েছে, এটা আর কিছুই না, ইট ইজ এ ডিরেক্ট মেকানিজম, ডিরেক্ট টেকনিক, এবং করে জিনিসটাকে আরও ঘোটালার মধ্যে ফেলে। বেশ, আগামীকাল মামলার শুনানি রয়েছে এই নিয়োগ বিধি নিয়ে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর ফিরবো, সঙ্গে থাকবেন।